হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি অ্যাঞ্জেলিনা গল্পের পর্ব ৮। লেখিকা ফারহানা নিঝুম। ফোনের টুংটাং শব্দ হতেই তা রিসিভ করলো ময়মনা হোসেন। পরিচিত নাম্বারটা দেখে ওষ্ঠকোণে হাসি খেলে গেল ওনার। হ্যাঁ বলো, হাউ আর ইউ? ওপার প্রান্ত থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। আই অ্যাম ফাইন বেবি, হাউ আর ইউ? আই অ্যাম অলসো ফাইন। কিন্তু এতদিন পর কী করে মনে পড়লো? লোকটা বোধহয় খানিকটা ব্যঙ্গ করে বলল, আই রিমেম্বার ইউ এভরি সিঙ্গেল ডে। এক পাশে হাসল ময়মনে হোসেন। ওকে ওকে, আফরিদ কোথায়? আফরিদ কিছুক্ষণের মধ্যেই ফিরবে, কথা বলে নিও। লোকটা ভাবুক হলো, তার ভাবান্তর বোঝা বড় কঠিন। ওকে, আফরিদকে বলো কল করতে। ওকে। ময়মনে হোসেন ফোন রাখতেই দেখতে পেল দরজার কাছে দাঁড়িয়ে আছে কল্পনা। কি হয়েছে কল্পনা, ওভাবে উকিঝুঁকি দিচ্ছ কেন? কল্পনা একগাল হেসে বলল, আসলে মম আমি বলতে এসেছি যে ভাসুচি চলে এসেছে। ময়মনে হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা তার হাতের বাইরে বেরিয়ে গেছে। আর বললেও ভুল হবে, কারণ কবেই বা সে হাতের মুঠোয় ছিল। আলগোছে ন্যান্সিকে কোলে তুলে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করলো আফরিদ। গভীর ঘুমে তলিয়ে আছে ন্যান্সি। পাজা কোলে তুলে নিয়ে আসছে তাকে। ভাবির কি হয়েছে ভাইয়া? ফাহমিদার কথায় ওষ্ঠ বাঁকালো আফরিদ। কিছু হয়নি, ঘুমাচ্ছে। আফরিদ আর কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, আগামী 1 ঘন্টা রুমে যেন কেউ না আসে। ঠোঁটে ঠোঁট চিপে হেসে ফেলল ফাহমিদা। মুখ বাঁকালো কল্পনা। কত ন্যাকামি যে দেখতে হবে তাকে। ময়মনে হোসেন থম মেরে দাঁড়িয়ে আছেন, কিন্তু কিছু বলতে পারলেন না আফরিদকে। খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে সবে। সার্ভেন্টগুলো সবটা সাজিয়ে দিয়েছে। নীলাদ্রি, সাব্বির, কল্পনা, ফাহমিদা এবং ময়মনা হোসেন সবাই একত্রে খেতে বসেছে। নীলাদ্রি মায়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া কোথায় মা? ইদানিং ভাইয়ার কোনো কিছুরই ঠিক নেই, সব কিছুতেই কেমন হিয়ালিপনা। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ময়মনা হোসেন। 2 দিন যেতে দাও, তারপর সব চলে যাবে। কদিন আর থাকবে ওই বউ পাগলামি, আমিও দেখব। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ন্যান্সি। চুলগুলোকে সুন্দর করে একত্রে করে ক্লিপ দিয়ে আটকে দিল। লম্বা চুলগুলো হাঁটু ছড়িয়ে নিচে চলে গেছে। আফরিদের চেয়ে চেয়ে দেখছে ন্যান্সিকে। অবাধ্য চুলগুলো প্রচণ্ড বিরক্ত করার ফলে চুল ক্লিপ মেরে রেখেছে সে। ওই মাতারি, তুই গোসল করিসনি? চুল শুকনা কেন? ছি ছি, সবাই কি ভাববে? সবাই তো ভাববে আমাদের মধ্যে হয়নি। আমার পুরুষত্বের উপর আঙ্গুল উঠবে, রীতিমতো বেইজ্জতি করে দেবে। নো নো, আফরিদ হোসেন কি কিছুতেই মেনে নেবে না। চলো জানকি বাচ্চা, আমি তোমাকে গোসল করিয়ে দিই। কথায় থতমত খেয়ে গেল ন্যান্সি। মুখ বাঁকিয়ে বলল, ঠিকই বলবেন, ঠিকই বলবে। আপনি হলেন কাপুরুষ। রাগে রাগলো আফরিদ হোসেন। তোদের মায়া জাতিরে কোনো বিশ্বাস করা উচিত নয়। পুরুষ জাতির জন্য মৃত্যু তোরা। কবুল বলেই জামাই বানিয়ে মারস, আর ভালোবেসে রিজেক্ট করে দেয়ানা বানিয়ে মারস। দাঁতে দাঁত পিষল ন্যান্সি। অসন্তোষ গলায় বলল, তাহলে বিয়ে করেছেন কেন কাপুরুষ? ঠোঁট কামড়ে হাসে আফরিদ। তুমি চাইলে প্রমাণ দিতে পারি আমি কাপুরুষ নাকি মহাপুরুষ। কথা শেষ করে চোখ টিপে আফরিদ। মুখ ভেঙচি কাটল ন্যান্সি। বেয়াদব পুরুষ, আপনার মুখ টেপ লাগিয়ে দেব আমি। আফরিদ গাছাড়া ভাব নিয়ে কাছাকাছি এসে গালে কামড় ধরে ন্যান্সির। ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ করে উঠল ন্যান্সি। বাজে পুরুষ, ছাড়ুন বলছি। সেকেন্ডের ব্যবধানে ছেড়ে দিল আফরিদ। ভুবন ভোলানো হাসি হেসে বলল, মেরি লাল গালওয়ালি, লাল গাল আরও লাল করে দিতে ইচ্ছে করে। আসো বান্দি, আরও একটা চুমু খাই। নাক ছিটকালো ন্যান্সি। বিরক্তিকর ভাবে বলল, এটা চুমু ছিল? আপনি কামড়ে দিয়েছেন গালে, ব্যথা পাচ্ছি আমি। দাঁত দেখালো আফরিদ। কাবার থেকে কটন ক্যাজুয়াল শার্ট আর স্ট্রেট কাট জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। ন্যান্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেয়াদব পুরুষের কাণ্ডকারখানা দেখছে। কিছুক্ষণ পর ওড়নাটা ভালো করে একপাশে ফেলে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আচানক রুম থেকে আফরিদের গলা শুনতে পেল, ওই মাতারি, টাওয়েলটা দিয়ে তারপর যা। ভ্রু বাঁকালো ন্যান্সি। টাওয়েল নিতে ভুলে গেছে? গলা উঁচিয়ে শুধোয়, কি আশ্চর্য, আপনি তো সবে গেলেন, বেরিয়ে এসে নিজের টাওয়েল নিয়ে নিজেই চলে যান। আফরিদ বিরক্তকর গলায় বলল, দিবি কি না? নাহলে আমি কিন্তু এভাবে বাইরে চলে আসব। থতমত খেয়ে গেল ন্যান্সি। বিস্মিত কণ্ঠে শুধোয়, নির্লজ্জ লোক কোথাকার। মনে মনে বকা দিতে দিতে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে গেল ন্যান্সি। দরজা খুলুন, এই যে টাওয়াল। আফরিদ খট করে ওয়াশরুমের দরজা খুলে দিল। ন্যান্সি হাত বাড়িয়ে টাওয়ালটা বাড়িয়ে দিল।
আশ্চর্যের বিষয় আফরিদ টাওয়াল নেওয়ার বদলে তার হাতে টান নিল। হেঁচকা টানে ভেতরে নিয়ে গেল ন্যান্সিকে। হক চকিয়ে গেল ন্যান্সি। কি করছেন? ছাড়ুন আমারে। আফরিদ শুনল না। বিলাসবহুল ওয়াশরুমে টেনে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানির ছোঁয়া পেতেই ধরফরিয়ে উঠল মেয়েটা। ঠান্ডা, সরুন বেহায়া পুরুষ। আফরিদ তো সরল না, উল্টো চেপে ধরল, ভিজিয়ে ফেল ন্যান্সিকে। কাঁপছে রমণী। উফ, জানকি বাচ্চা। এখন ফিল আসছে বিয়ে করে বাসর করার পর একসাথে শাওয়ার নেওয়ার। আফরিদের কথায় ছিটকে দূরে সরে গেল ন্যান্সি। অসভ্য অশ্লীল লোক একটা। আমাকে ভিজিয়ে দিয়েছেন। আমার চুলগুলো ভিজে গেল। এখন এই ভেজা চুল কতক্ষণে শুকাবো আমি? হ্যাঁ। পেট চেপে হেসে ফেলল আফরিদ। ছি ছি বউ, তোমার প্রতিবেশী মা কি এইটুকু শেখায়নি স্বামীর সাথে গোসল করলে মহব্বত বাড়ে? দাঁত কিরমির করে বলল ন্যান্সি। আপনার মাথায় বাড়ি, মোহব্বত নাকি ছাই? আফরিদ নিশ্চুপ। ভেজা ঠোঁট জোড়া জিভের ডগায় তারা আবারও ভেজায়। তার ঘোর লাগা চাহনি অস্বস্তিতে পড়ে গেল ন্যান্সি। নিজেকে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে শরীরের সাথে জামাটা একদম ভিজে লেপ্টে আছে। সহসা ভেজা চুলগুলো দুভাগ সামনে নিয়ে এলো। নিজেকে ঢেকে নেয়ার ক্ষীণ প্রয়াস মাত্র। ঘাড় বাঁকালো আফরিদ। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। তার এমনতর কাণ্ডে কিশ্চিত বিরক্ত বোধ করল ন্যান্সি। এই মুহূর্তে সরে যাওয়া উচিত। মাতারি রে, কি দেখাইলি, এখন কি করব? আফরিদকে এগোতে দেখে পিছুতে লাগলো ন্যান্সি। দেখুন। দেখা। আরেক দফা ভরকালো ন্যান্সি। কথায় কথায় অশ্লীল কথা বলে এই উত্তেজনার বেড়া। প্রত্যেকবার কথার ডাবল মিনিং বের করে। একদম কাছে আসবেন না, নয়তো চিৎকার করব বলছি। তাহলে তো আরেকটু কাছে আসার দরকার বান্দি। 7 বারই শোনা উচিত তোমার চিৎকার, তবেই তো বলবে সবাই আফরিদে হোসেন মহাপুরুষ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ন্যান্সি। দাঁতে দাঁত পিষে বলে, যেতে দিন আমাকে। ধরে কই রেখেছি, যা যা। চট করে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় ন্যান্সি। পরক্ষণে নিজেকে শূন্য অনুভব করলো। কোমর পেঁচিয়ে উঁচু করে ধরে আফরিদ। হসকিটুনে বলে, ভিটামিন প্রয়োজন ইমিডিয়েটলি। ন্যান্সি এক বুক ভয় নিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, মানে? মানে তুই আর আমি। তুই দেখাবি, আমি দেখব। আমি দেখাবো, তুই দেখবি। এরপর বাকি কথাটুকু গিলে নিল আফরিদ। কাঁধে দাঁত বসিয়ে দিল ন্যান্সি। চোখ বুজে সহ্য করে আফরিদ ফিসফিসিয়ে বলল, মাই ডিয়ার পার্সোনাল পিরানহা ফিশ, আই লাইক ইট বান্দি। তোকে নিয়ে গর্ব করতে করতে কবে জানি গর্ভবতী হয়ে যায়। চোয়াল ঝুলে এলো ন্যান্সির। না, হ্যাঁ। কলেজে গিয়েছে ফাহমিদা, কিছুক্ষণ পরেই ফিরবে। বাড়িতে আপাতত কেউ নেই। ময়মুনা হাসান এ সময়ে বাড়িতে থাকে না, কোথাও একটা বেরিয়েছে। বর্তমানে সাব্বির আর কল্পনা রয়েছে বাড়িতে। কল্পনা আর সাব্বির উড়াধুরা ডান্স করছে গানে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অবাক হলো ন্যান্সি। এটা যে দেবরার ভাবি হয় বোঝাই যায় না। সবগুলোর মাথায় কেমন যেন ছেঁড়া লাগে, তার ছেঁড়ার মতো। ওই তো বড় ভাবি এসে গেছে। কল্পনা সিঁড়ির দিকে তাকালো। ন্যান্সি নিচে আসছে। নামতে নামতে শুধোয়, কী ব্যাপার সাব্বির ভাইয়া, আপনাকে খুশি খুশি লাগছে ভীষণ? হ্যাঁ, আসলে আজকে ট্রাক। বাকি কথাটুকু গিলে ফেলল সাব্বির। ভুলবশত কী বলতে যাচ্ছিল সে, এক্ষুনিতে কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। কল্পনা চোখ পাকিয়ে তাকালো সাব্বিরের দিকে। সন্দিহান দৃষ্টিতে তাকালো ন্যান্সি। কি এমন বলতে যাচ্ছি সাব্বির, যেটা মাঝপথেই থামিয়ে দিল? ট্রাক? কিসের ট্রাক? সাব্বির ন্যান্সির প্রশ্নে বিব্রত হলো। ওষ্ঠে মেকি হাসি টেনে আওড়ালো, আরে ট্রাক আবার কি? আমি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেছি। আমি বলতে চাইছিলাম তোমাদের বিয়ে রিসেপশন তো আজ রাতে। কিছুক্ষণ পর ডেকোরেশনের লোক চলে আসবে। তাদের জিনিসপত্র লরি নিয়ে চলে আসবে। সাব্বির মিথ্যে বলল। কেন জানি ন্যান্সির মনে হচ্ছে মিথ্যে বলছে ছেলেটা। আচানক কোলের ওপর ঝাঁপিয়ে কিছু একটা পড়তে ধপাস করে সিঁড়ির ধাপে বসে পড়ল ন্যান্সি। অপূর্ব সুন্দর সাদা রঙের বিড়াল, লোমগুলোর বিড়াল দেখা যাচ্ছে। তার নীল সমুদ্রের মতো গভীর ও ঝকঝকে চোখ দুটি যেন বিড়ালের আলো টেনে নিচ্ছে। কান দুটি গোলাপি আভাযুক্ত, ভেতরে সূক্ষ্ম লোমগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। পিট পিট চোখ করে তাকাচ্ছে ন্যান্সির দিকে। ন্যান্সি চমকালো। এই চোখ দুটো একদম আফ্রিদের নীলাভমণি। হুর বান্দি, একটা বিড়াল সামলাতে পারিস না? কোলে উঠতে এমন পড়ে গেলি, তাহলে আমার 3 কেজি ওজনের বাচ্চাটাকে কেমনে সামলাবি? আফ্রিদের অহেতুক কথার মানে খুঁজতে গেল বেহুশ হয়ে যাবে ন্যান্সি। এটা কার বেড়াল? এটা আমার ছেলে কাইটান। আফ্রিদের কথায় চোখ ছোট হয়ে এলো ন্যান্সি। ব্যঙ্গ করে বলল, আমি জানতাম
আপনার বড় কোনো সমস্যা আছে? তাই তো শেষমেশ বিড়ালের সাথে পরকীয়া করে বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছেন। রীতিমতো আফ্রিদ যেন আকাশ থেকে পড়ল। ন্যান্সির কথায় ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল সাব্বির। ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে কল্পনার। এই মেয়ে বলে কি বিড়ালের সাথে পরকীয়া করা যায়? তেড়ে গেল ন্যান্সির দিকে আফ্রিদ। আবে মাঙ্গের নাতি, আমি কোন দুঃখে বিড়ালের সাথে পরকীয়া করতে যাব? ন্যান্সি ঠোঁট ফুলিয়ে বলল, সেটা আপনিই জানেন। আপনার সিস্টেমে বড়সড় গন্ডগোল আছে। তা না হলে বিড়ালের সাথে পরকীয়া করে শেষমেশ বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছেন। আফ্রিদ ক্ষিপ্ত হলো। চুল খামচে ধরে ন্যান্সির কোন দুঃখে মনে হলো এটা আমার জন্ম দেওয়া বিড়াল। ন্যান্সি নির্বিকার কণ্ঠে বলল, আপনার চোখ আর ওই চোখ সেম সেম, নীলাভমণি। ভ্যাপাচাকা খেয়ে গেল আফ্রিদ। শালি মাতারি, তোর জন্য বিড়াল নিয়ে এসেছি আর এখন ন্যাকামি করিস? পরকীয়া করলে আমি তোর সাথেই করব, আর তোর সাথেই বাচ্চা জন্ম দেব। লজ্জায় নাক ছিটকাল ন্যান্সি। চোখ টিপে আফ্রিদ বিড়ালটাকে কোলে তুলে নিল ন্যান্সি। আদুরে আদুরে দেখতে, ভীষণ মিষ্টি, একদম নরম তুলতুলে। আমার বিড়াল বাবু। আবারও তেতে উঠল আফ্রিদ খ্যাক করে। থাপড়াইতে থাপড়াইতে সব দাঁত ফেলে দেব বান্দি। আমার সিস্টেমে সমস্যা নেই যে শেষমেশ বিড়ালের বাপ হব। একদম বাবু বলবি না। ন্যান্সি ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে যেতে লাগলো। মাঝপথে থেমে বলল, বিড়ালের বাপ। আর পাইকে ন্যান্সিকে কাইটানকে নিয়ে দৌড়ে উপরে চলে গেল। সাব্বির হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। ভাইয়া, শেষমেশ তুমি বিড়ালের সাথে পরকীয়া করলে? দাঁতে দাঁত পিষে অগ্নিদৃষ্টিতে তাকালো আফ্রিদ। সাব্বিরের বাচ্চা নিউক্লিয়ার সায়েন্টিস্ট। বন্ধ ঘরটা এখন যেন এক রিসার্চ রুমে পরিণত হয়েছে। দেয়ালগুলো ধূসর ধাতুর কাচ আর জটিল যন্ত্রপাতি দিয়ে ভরা। চারপাশে বাতাসে বিদ্যুতের মতো ঝনঝনানি। মনোরম নীরবতার আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত শীতলতা। একটি কোণ থেকে কোনো না কোনো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। টেবিলের ওপর ছড়ানো আছে ল্যাব নোট, তাপমাত্রা সেন্স মিটার, জটিল সিগন্যাল যন্ত্র, সবই ঠিক যেন কোনো এই বোমা বানানোর যন্ত্রপাতির অংশ। রুমের এক কোণে রাখা বড় স্ক্রিনে নীলাভ আলো ঝলমল করছে। মিস্টার আলবার্ট এবং মিস্টার কামাল, দুই পরমাণু বিজ্ঞানী, নিঃশব্দে বসে আছেন। চোখে চিন্তা, মনে দ্বন্দ্ব, বাধ্যতা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ তাদের দমকে রেখেছে। তাদের হাতের পৃথিবীর সবচেয়ে ভয়ানক বোমা, একটি এমন অস্ত্র যা এক দেশের অস্তিত্বকে মুহূর্তের মধ্যে মুছে দিতে সক্ষম। সেখানে এটা বানানো সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে নাকি তাদের বাধ্য করা হচ্ছে আরও একবার তৈরি করতে। না চাইতেও মিস্টার আলবার্ট এবং মিস্টার কামালকে এটার ওপর কাজ করতে হয়েছে। শুধু তারা নয়, আরও অনেকেই রয়েছে সেখানে বন্দি অবস্থায়। তাদের প্রত্যেকে কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে। বোমার জটিল অংশগুলো, তার স্পর্শকাতর উপাদানগুলো, প্রতিটি তার, প্রতিটি কন্ট্রোল, সবই যেন প্রাণ সদৃশ স্পন্দন করছে। চারপাশের যন্ত্রপাতির হালকা হুমহুম আর স্ক্রিনের নীল আলো মিলে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করেছে। রুমের দরজা বন্ধ, জানালার আড়ালেও কোনো সূর্যের আলো নেই, মাত্র এক অন্ধকার আর যন্ত্রের কৃত্রিম আলো। এটা হলো নাম্বার 1 বড় একটা সেন্টার। শহর থেকে ঠিক কত মাইল দূরে রয়েছে তা জানা নেই তাদের। লোকটা চুপি চুপি আসে, তাকে এখন পর্যন্ত দেখেনি দুই সায়েন্টিস্টের মধ্যে কেউ। তার একটাই কথা, যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততদিন তাদের মুক্তি নেই। অথচ দীর্ঘ 10-11 বছর ধরে তাদের বন্দি করে রেখেছে এই আগন্তুক। বাইরের আলোটুকু দেখতে পায়নি তারা। এই একটা সেন্টার যেখানে হাজারটা সিসি ক্যামেরা লাগানো, শত শত গার্ড পাহারা দিচ্ছে। তাদেরকে বেসমেন্টের 1 নাম্বার হলে বন্দি করে রাখা হয়েছে। কাজ যাতে বহাল থাকে সেই তবিয়তে খাবার দাবার সব কিছু সময় মতো দেয়া হয়। অথচ প্রিয় মানুষগুলোর মুখ একটিবার দেখতে পায়নি তারা। 11টা বছর কি কম কথা? বোমার ভয়াবহ সম্ভাবনা জ্ঞান তাদের বুককে ভারী করে দিচ্ছে। তারা জানে এই এক বস্তুকেই লুকিয়ে আছে এক দেশের ধ্বংস। তবুও বাধ্যতায় আতঙ্কে সময়ের চাপে কাজ চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু কাজ না করলে যে সব শেষ করে ফেলবে এই নির্দয় মানুষটা। সকালবেলা যেন এক নবজাতক শিশুর প্রথম শ্বাস। পূর্ব আকাশ ফুঁড়ে সূর্যের লালচে আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। অন্ধকার কেটে গিয়ে পৃথিবীর নতুন করে জেগে ওঠে। শিশির ভেজা ঘাসে হাঁটলে পায়ে লাগে শীতল পরশ, যেন রাতের স্মৃতিগুলো এখনও মুছে যায়নি। পাখিরা ডানা মেলে কুঞ্জন তোলে, তাদের সুরে ভরে ওঠে নিস্তব্ধ প্রকৃতি। দূরে কারোর উঠোনে
ধোঁয়া উঠে চুলা থেকে, ভাতের গরম গন্ধ মিশে যায় শীতল বাতাসে। ঢাকা কলেজ ছাড়তে হয়েছে তন্নিকে। এখানে এসে নতুন একটা কলেজে ভর্তি হতে অ্যাপ্লাই করছে। এখন আল্লাহ ভরসা ভর্তি হতে পারবে কিনা। সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়েছে। দূরে পরিচিত এক খানা মুখ দেখে থমকে দাঁড়ালো সে। চিনতে ভুল হচ্ছে না এটা? এটা তার ইতি আপু আর ইলহাম আপুর বন্ধু পৃথ্বী। কিছুটা এগোতেই ঠিকঠাক নজরে এলো। হ্যাঁ, সত্যি তো, সে ভুল দেখেনি, এটা পৃথ্বী। পৃথ্বী ভাইয়া, তুমি এখানে? সাদা রঙের একটা পাঞ্জাবি পরেছে পৃথ্বী। মুখে মলিন হাসিটা বজায় রেখে বলল, কেমন আছো তন্নি? তন্নি মৃদু হেসে বলল, ভাইয়া ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল পৃথ্বী। আর ভালো। কপাল কুঁচকে এলো তন্নির। কেন ভাইয়া, কি হয়েছে? আচ্ছা তন্নি, তোমরা কি ন্যান্সির খোঁজ করনি আর? তন্নি সামনের দিকে হাঁটতে লাগলো। পৃথ্বী তার গাছের ডালে জমে থাকা শিশির বিন্দু রোদের ছোঁয়ায় রঙিন রত্নের মতো ঝলমল করে ওঠে। হালকা কুয়াশা তখন মাটির বুকে জড়িয়ে থাকে। ধীরে ধীরে সূর্যের উষ্ণতা মিলিয়ে যায়। তন্নি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, হঠাৎ করে কি হয়ে গেল সত্যি আমি জানি না। বাবা মা কেউই খুঁজে না ইলহাম আপুকে। চিন্তার ভাঁজ পড়ল পৃথ্বীর কপালে। নিজেদের মেয়েকে খোঁজ করছে না, এটা কেমন কথা? কিন্তু আমি সত্যি জানি না ভাইয়া, আপুকে হঠাৎ করে নিয়ে গেল কেন ওরা? আমি চাই আপু ফিরে আসুক। সত্যি তুমি চাও? হ্যাঁ ভাইয়া, অবশ্যই আমি চাই। আমার আপু হয় সে। ওষ্ঠ পাকিয়ে হাসল পৃথ্বী। তবে তাই হবে। আফ্রিদের বেডরুমটা অনেক পছন্দ ন্যান্সির। দিনের বেলায় যতটা সুন্দর দেখতে, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই যে বেডের সামনে দিকে আর্টিফিশিয়াল সবুজ পাতাগুলো লাগানো, মাঝখানে লাল ভেলভেট নরম তোষক, সবটাই ভীষণ সুন্দর, অদ্ভুত সুন্দর লাগে এই সাজসজ্জা। আফ্রিদের পছন্দ আছে বলতে গেলে। ফাহমিদা থেকে শুনেছে এই পুরো বাড়ির ডিজাইন সে নিজে করেছে। বান্দিরে কই তুই? রুমে ঢুকে চিৎকার শুরু করেছে আফ্রিদ। পিছন থেকে মুখ চেপে ধরে ন্যান্সি। আল্লাহর হস্তে চুপ করো। অসভ্যের মতো চিৎকার করছেন কেন? তুমি অসভ্যতম করতে দিচ্ছ না তাই না? হাত সরিয়ে নিল ন্যান্সি। আপনার মুখে বোধহয় জন্মের পর সত্যি কি মধু দেওয়া হয়নি? না, ভাবলেশীনভাবে বলল আফ্রিদ। এক লহমায় চেহারার রং বদলে আসে তার। টুপ টুপ করে চুমু খেয়ে ফেলল। সকালে কি বলছিলি আমার সিস্টেমে সমস্যা আছে? আমি বিড়ালের সঙ্গে পরকীয়া করি? বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছি? তবে আজকেই সিস্টেমটা একবার পরীক্ষা করে নেওয়া যাক, দেখি ঠিকঠাক আছে কি না। আফ্রিদকে এক পা করে এগোতে দেখে পিছিয়ে এলো ন্যান্সি। দেখুন আফ্রিদ, আমি কুংফু মাস্টার আর আমি রোমান্সের মাস্টার। আফ্রিদ তড়িঘড়ি করে এগিয়ে আসতে দেয়ালের সাথে চেপে ধরে দুহাত কুংফু স্টাইলে তুলে ধরে। আপনাকে তো আমি লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেব। ওহো শব্দে ঘর কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। ঘাড় বাঁকালো। হারামি রে, রক্তচুষি ডাইনি, পেলে পুষে বড় করছি আমাকে লাথি দেওয়ার জন্য? আমাকে নেটওয়ার্কের বাইরে পাঠানোর আগে তোমার নেটওয়ার্কের ভেতরে চলে আসব। ন্যান্সি ঠিক নিশানা অনুযায়ী আফ্রিদের বুকে ঘুষি বসায়, কিন্তু তাতে কিছু হলো না আফ্রিদের। উল্টো নিজের হাতে ব্যথা পেল। হাতে ব্যথা পেয়েছি। আফ্রিদ কপাল চাপড়াচ্ছে। কেমন মায়া মানুষ বিয়ে করলো সে, একটু ব্যথা সহ্য করতে পারে না? তাহলে আফ্রিদ এহসান নামক নরপশুকে কিভাবে সহ্য করবে? এইটুকুই শক্তি? সামনে তো অনেক শক্তি প্রয়োজন হবে, কারণ আমি যে নরপশু। আফ্রিদ তড়িৎ গতিতে এগিয়ে এসে দেয়ালের সাথে চেপে ধরল ন্যান্সিকে। ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে বক্ষস্থলে। প্রাণ যায় যায় অবস্থা মেয়েটার। নীলাভ মণিজোড়ায় দৃষ্টি মেলাতে পারে না সে। কেমন জানি অন্তর কাঁপে, শরীর থেকে প্রাণ ছুটে পালাতে চায়। আফ্রিদের অস্থিরে ভরা নিঃশ্বাস কেমন উপচে পড়ছে ন্যান্সির ওপর। আফ্রিদ নেশাতুর কণ্ঠে ডেকে ওঠে, পরাণ। পরাণ ডাকটি ন্যান্সির কানে বাজতে সে শরীর শিউরে ওঠে। মধুর এই সম্বন্ধন বুকের ভেতর ঢেউ তুলছে, আবারও অস্থিরতাও বাড়িয়ে দিচ্ছে। আফ্রিদের দূরত্ব তার নিঃশ্বাসকে ভারী করে তোলে। হাঁসফাঁস করা যেন স্বাভাবিক হয়ে গেছে। ঠোঁট ছুঁই ছুঁই। মুহূর্তে চোখের পলক ফেলতে সাহস পায় না ন্যান্সি। আফ্রিদ নরম করলে গালে নাক ঘষতে ন্যান্সির লাল টমেটোর মতো রাঙা হয়ে যাওয়া গাল আরও লালচে দেখায়। ফিসফিস স্বরে প্রশ্ন করে আফ্রিদ, ইন্টিমেট হবি? ন্যান্সি আঁখি বুঝে খিচিয়ে বলে উঠেছি, আপনি কতটা বাজে। কথার প্রতিবাদে পাত্তা না দিয়ে আবারও নাকে নাক ছুঁয়ে দেয় আফ্রিদ। আলতো করে এক চুমোতে ন্যান্সির গাল যেন জ্বলে ওঠে লজ্জার অভিমানের রাগে। কি বাজে? আফ্রিদ ঘোর লাগা কণ্ঠে শুনে দাঁতে দাঁত পিষে ওঠে এলো ন্যান্সির কণ্ঠ।
চোখ জ্বলে ওঠে তীব্র অভিমানে। নষ্ট পুরুষ কোথাকার। আফরিদ ঠোঁট কামড়ে হেসে বলল, হাসিটা যেন বিদ্রুপে ভরা, তবুও কেমন অদ্ভুত টান লুকিয়ে আছে তাতে। তাহলে তো তুইও নষ্ট মেয়ে। বিস্ময়ে নয়ন বড় বড় করে তাকালো ন্যান্সি। রুষ্ট গলায় জবাব ছুড়ে দেয়, আমি আপনার মতো নষ্টগিরি করিনি, বুঝেছেন? আবারও হাসলো আফরিদ। সেই হাসিতে আছে এক অদ্ভুত দৃঢ়তা। ন্যান্সির থুতনিতে আলতো চুমু খেয়ে ঠোঁট সেখানে স্থির রেখে কণ্ঠ নামিয়ে আনে গভীরে, আমি নষ্টা। যদি তোকে গভীরভাবে ছুঁই তাহলে তুইও নষ্ট হবি। হাঁসফাঁস করে ওঠে ন্যান্সি। বুকের ভেতর ঝড়ের শব্দ তোলপাড় করে তাকে। দেয়ালে ঠেসে থাকা শরীর আর সরাতে পারে না। আফ্রিদের হাত ধীরে ধীরে তার কোমর দিয়ে নেমে যাচ্ছে। ন্যান্সি মুখ ঘোরাতে চাইলে অদৃশ্য কোনো বাঁধন তাকে টেনে ধরে রাখে। নড়তেও পারে না, সরতেও পারে না, কেবল হৃদকম্পনে ভেসে যায় সে। মাতারি রে, তোকে যে কি করি! ছাড়ুন বেয়াদব পুরুষ। আফ্রিদকে সরিয়ে দিল ন্যান্সি। গাছাড়া ভাব নিয়ে কাবারের কাছে এগিয়ে গেল আফ্রিদ। ভেতর ভেতর থেকে প্যাকেট বের করে ছুঁড়ে দিল ন্যান্সির দিকে। এই সিমডি, রিসেপশনে এটা পড়বি। চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। ভালো করে বলেন, তাহলে পড়বো। নিম্নাষ্টর কামড়ে ধরে আফ্রিদ। কোকড়ানো চুলে আঙুল চালিয়ে বলে, ভালো করে বললে কি দিবি? আফ্রিদ দুষ্টু ইঙ্গিত বেশ বুঝতে পারছে ন্যান্সি। সেও কম যায় না। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে কাইটানকে কোলে তুলে নিল। হাত বোলাতে বোলাতে বলল, কি আর দেব? আপনাকে ডক্টর দেখাবো, কারণ আপনার সিস্টেমে সমস্যা আছে। তাই তো বিড়ালের বাচ্চা পালতে হচ্ছে আমাকে। পরক্ষণেই জিভে কামড় বসালো ন্যান্সি। কি বলতে গিয়ে কি বলে ফেললো সে। তাহলে তুই চাইছিস আমার বাবু পালতে? বলছিলাম যে যখন 1% ভালোবাসবো সেদিন বাবুর আম্মু বানাবো। তবে বান্দি, তুই চাইলে আমি এখন থেকে প্রসেসিং শুরু করতে রেডি আছি। ন্যান্সি এক দৌড়ে পালাতে চায় কাইটানকে নিয়ে, কিন্তু তা বোধহয় আর পারল না। তার আগে নিজেকে শূন্য অনুভব করলো। নষ্ট পুরুষ ছাড়ুন, নষ্টামি, নষ্ট মাতারি মেয়ে ছাড়ব না। রিসেপশন পার্টির আয়োজনটা একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন। আজকে আফরিদ এহসান ও তার স্ত্রী ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা এহসানের রিসেপশন পার্টি। ঝলমলে আলোয় ভরে উঠেছে চারিদিক। সোনালি আর নীলের মিশেলে তৈরি ডেকোরেশন। চারপাশে সাজানো টেবিলে ক্রিস্টালের গ্লাস, রঙিন ফুল, সুগন্ধি, মোমবাতির সেটআপ, সব মিলে এক স্টাইলিশ পরিবেশ। গান বাজছে ডিজে ফ্লোরে, কখনো হালকা রোমান্টিক টিউন, আবার কখনো নাচের তালে হাইব্রিড। অতিথিরা কেউ কেউ নাচে মাতছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কেউ বা খাবারের টেবিলে মন দিচ্ছে। ডিস্ক কর্নারে সাজানো রয়েছে নানা ফ্লেভারের মকটেল আর জুস বার। চোখ ধাঁধানো রঙে ভরে উঠেছে গ্লাসগুলো। আজকের পার্টিতে আফরিদ এহসান বিজনেস পার্টনার থেকে শুরু করে দেশ বিদেশের অনেকে এসেছে। আসতেই হবে, কারণ মাফিয়া কিং যখন ডেকে পাঠিয়েছে তাহলে আসবে না? এই সুযোগে যদি তারাও কোনোভাবে তার সাথে 2-1টা ডিল করে ফেলতে পারে তাহলে মন্দ কি? খাওয়া দাওয়া আয়োজন কম নয়। গরম গরম কাবাব, পাস্তা, ফ্রাইড চিকেন থেকে শুরু করে ঐতিহ্যবাহী বিরিয়ানি, শেষে মিষ্টান্নের ডেজার্ট কর্নার। অতিথিরা মুগ্ধ চোখে এক এক করে প্লেট ভরাচ্ছে। আফরিদের আজকের পরনে স্লিম ফিট ব্ল্যাক টাস্টেডো, হাতে সাদা ড্রেস, শার্ট আর ব্ল্যাক সিল্কের ব্রো টাই। ব্লেজারের এক পাশে ছোট সিলভার ব্রোচ চিকমিক করছে আলোতে। পায়ে পলিশ লেদার শু, কালো চকচকে। হাতে একটা স্টাইলিশ ওয়াচ, সিলভার ডায়ার আর ব্ল্যাক স্টপের তার লুককে আরও করেছে গর্জিয়াস। চুলগুলো সেট করা স্লিক ব্ল্যাক স্টাইলে, হালকা জেল দিয়ে চকচক করছে। আজকে তাকে অন্য দিনের তুলনায় র্যাপ অ্যান্ড হ্যান্ডসাম লাগছে। পারফিউমের ফ্র্যাগনেন্সে মাতাল করে দিচ্ছে আশেপাশের বাতাসে মিশে একাকার। একে একে সবার সাথে কথা বলছে আফরিদ। তাদের মধ্যে আব্রাহাম নামের লোকটা এগিয়ে এলো। হে এহসান, হাউ আর ইউ ব্রো? আব্রাহামকে দেখে ওষ্ঠ বাঁকালো আফরিদ। আব্রাহাম, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? হাতে ড্রিঙ্কের গ্লাস রয়েছে। ভালো তো আছি, বাট তুমি এত বোরিং হলে কি করে? চোখ দুটো সুচালো হলো আফরিদের। পাল্টা প্রশ্ন করে বসলো, যেমন? আব্রাহাম নির্লজ্জের মতো হেসে বলল, একটু একটু লাল পরিও তো রাখতে পারতে, আমাদের জন্য না হোক অন্তত নিজের জন্য। কথাটা বলে চোখ টিপে আব্রাহাম। আফরিদ ঘাড় বাঁকিয়ে হাসলো। ঘাড় বাঁকাতেই নজর আটকে গেল সিঁড়ির দিকে। ঠোঁট কামড়ে বলে ওঠে, ওই যে মেরি লাল পরি। আফরিদের দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকালো আব্রাহাম।
পার্টির আলো আর উজ্জ্বল হয়ে উঠেছে ন্যান্সিকে ঘিরে। মেয়েটা আজকে সাজ একেবারে শোস্টপার লুক, লাল রঙের ভেলভেট মার্বেল গ্রাউন আর গরমকে এমনভাবে জড়িয়ে ধরেছে, উপচে পড়ছে তার সৌন্দর্য। গ্রাউন্ডের নিচে লম্বা ফ্লোরে হাঁটার সাথে সাথে বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে আফ্রিদের। গায়ে কালো স্টিলের হিল, শব্দ পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়েছে এক ধরনের ক্লাসি ভাইব। তার লম্বা চুল কুচকুচে কালো, ঝর্ণার মতো নেমে এসেছে কাঁধ বেয়ে। আলো পড়লে চুলে এক ধরনের নরম ঝলক খেলা করছে, যা তাকিয়ে থাকা সবার চোখকে আটকে দিচ্ছে। গলায় পরা হালকা সিলভার নেকপিস, মধ্যখানে রেড ডায়মন্ড আর কানে ছোট স্ট্যান্ড ইয়ারিং তাকে করেছে আরও এলিজেন্ট। লাল লিপস্টিক আর হালকা স্মোকি আই মেকআপ, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। এটা সেদিন মলে পছন্দ করেছিল ন্যান্সি, কিন্তু বদের হাঁটি আফ্রিদ তাকে কথা শুনিয়ে বলে নিলই না। কাল রাতে এটা দেখে বিষম খেয়েছিল, যেন এক ঝলকেই হৃদয় ভেদ করার মতো। আফ্রিদের ঠোঁট ভেজায় আফ্রিদ, ওপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে আছে সে, নিজেকে শান্ত করার প্রয়াস। কোনো এক দুষ্টু পুরুষ তার প্রেমিকাকে দেখে বলেছিল, এ রেড রোজ। আজকে আফ্রিদের ভীষণ ইচ্ছে করছে বলতে, তুমি আমার সদ্য ফোটা লাল গোলাপ, যার কাটায় কাটায় আমি খুঁজে নেই ভালোবাসার অমৃত স্বাদ। সিঁড়ির শেষ ধাপে পা রাখতে হাত বাড়িয়ে দিল আফ্রিদ। ন্যান্সি তাকিয়ে আছে নিষ্পলক, হাতে হাত রাখবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কাম অন অ্যাঞ্জেলিনা। ন্যান্সি কাঁপা কাঁপা হাতটি রাখলো আফ্রিদের হাতে। আফ্রিদ ঠোঁট কামড়ে ফিসফিসিয়ে বলল, হাই মেরি লালপরি। ভ্রু কুঁচকে নিল ন্যান্সি। গলা উঁচিয়ে বলল আফ্রিদ, মিউজিক প্লিজ। যাই হোক, এখানে একটা হিন্দি গান আছে, হিন্দি গানটা আমি স্কিপ করছি। ডান্স ফ্লোরের মাঝখানে আফ্রিদ জড়িয়ে আছে ন্যান্সিকে, থরথরে কাঁপছে মেয়েটা, যার মতো নাচতে ব্যস্ত। এরকম একটা অশ্লীল গানে নাচতে গিয়ে নাক ছিটকালো ন্যান্সি। বাজে নষ্ট পুরুষ তাকে ইচ্ছে করে এখানে ডান্স ফ্লোরে নিয়ে এলো। লালপরি 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 এই গানটা বাজছে। আবে আমার গরিবের নিতা আম্বানি, মাতারি রে তোকে হট লাগছে, কিন্তু তাতে আমার গরম লাগছে। কেন? কম্পিত ন্যান্সি ফিসফিসিয়ে বলল, আমি রুমে যাব। ঠোঁট টিপে হেসে ফেলল আফ্রিদ। নেশাতুর কণ্ঠে বলল, গানের অর্থ জানিস? বিশেষ করে প্রি জাঙ্গি এটার অর্থ? পিটপিট করে চোখে তাকালো ন্যান্সি। সে জানে এই শব্দের অর্থ। লোকটা কি অশ্লীল। ঠোঁট উল্টে নেয় ন্যান্সি, হাত পা ছড়িয়ে কেঁদে ফেলল। এই বুঝি, এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি, এরকম পার্টিতে আসেনি সে। আর না এভাবে ডান্স ফ্লোরে নেচেছে। সবাই কি অনায়াসে আনন্দ করতে ব্যস্ত, কিন্তু ন্যান্সি বাজে পুরুষ তাকে আরও বেশি ভয় দেখাচ্ছে। আখিদয় ভিজে ওঠে তার। দু হাতে কোমর জড়িয়ে ধরে আফ্রিদে হোসেন কণ্ঠ খাদে নামিয়ে বলল, তাকা আমার দিকে। তাকাতে পারে না ন্যান্সি, ভীষণ ভয় পায় আফ্রিদকে। আবারও আদেশস্বরূপ বলল সে, তাকাতে বললাম তো, তাকা আমার দিকে। পিটপিট করে চোখ মুখ তুলে তাকায় ন্যান্সি। আফ্রিদ হাসে, হাসলে চোখ দুটো ছোট হয়ে আসে তার। নীলাভ দৃষ্টি আবারও কেঁপে উঠল ন্যান্সি। ওই অ্যাঞ্জেলিনা, আমি আছি না, ভয় কিসের? অবাক নেত্রে পলক ঝাপটায় ন্যান্সি। তাকে তো ভয় পায় সে, ভয় লাগলে বুকের ভেতর ঢুকে যাবি। আফ্রিদের কথায় আবারও মস্তক নত হয়ে এলো ন্যান্সির। ন্যান্সিকে কিছুটা ফ্রি করতে ওয়াইন কর্নারে নিয়ে গেল আফ্রিদ। অহরহ বিদেশি হুইস্কি, ককটেল, মকটেল, সফট ড্রিঙ্ক সহ অনেক রকমের পানীয় রয়েছে। একটা হুইস্কির বোতল তুলে ন্যান্সির দিকে এগিয়ে দিল আফ্রিদ। টেক ইট। নাক ছিটকায় ন্যান্সি, রুষ্টকণ্ঠে বলল, আমি এসব খাই না। ঠোঁট কামড়ে হাসি আফ্রিদ। ও হ্যাঁ, তুই তো ভীষণ পবিত্র। নাক বোচা করে তাকালো ন্যান্সি। আফ্রিদ ঢকঢক করে পুরো অর্ধেক বোতলটা খেয়ে ফেলল। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো ন্যান্সির। কেউ এতটা হুইস্কি কী করে খেতে পারে, আশ্চর্য। শুন মাতারি, রুমে যাবি, গিয়ে দেখবি বিছানায় একটা বক্স রাখা আছে, ওটা খুলবি, ভেতরে স্পেশাল কিছু আছে। কপালে ভাঁজ পড়ল ন্যান্সির। বক্স? কিসের বক্স? অসন্তুষ্ট হলো আফ্রিদ। কিরমিরিয়ে বলল, বান্দিরে, জানা গিয়ে দেখ। হিলের গটগট শব্দ তুলে সিঁড়ি বেয়ে ওপরে রুমের দিকে যেতে লাগলো ন্যান্সি। আফ্রিদ হুইস্কি খেতে ব্যস্ত। কল্পনা আর নীলাদ্রি নিজেদের মধ্যে এনজয় করছিল। আচানক নীলাদ্রি ন্যান্সিকে ওপরে রুমের দিকে যেতে দেখল। সে আর অপেক্ষা করল না, ডান্স ফ্লোর থেকে বেরিয়ে গেল।
ময়মুনায় হোসেন আর চোখে তাকায় ন্যান্সির যাওয়ার দিকে। ফাহমিদা, মা, ভাই কাউকেই খুঁজে পাচ্ছে না, কেউ নেই এখানে, কোথায় গেল সবাই? সিঁড়ির প্রতিটি ধাপ যেন ন্যান্সির জন্য কেমন অদ্ভুত হয়ে উঠেছে। এক আতঙ্কে চাপা দীর্ঘশ্বাস তার পিঠে লেগে আছে। অর্ধেক যাওয়া মাত্রই মনে হলো কেউ যেন তার নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে, অদৃশ্য উপস্থিতি নিয়ে। পা থেমে গেল, বুক ধড়ফড় করে উঠল। মনে পড়ল সেই ভয়ঙ্কর রাত, ফ্রিজের ভেতর রক্তমাখা কাটা মাথার দৃশ্যটা। চারপাশ নিস্তব্ধ, শুধু তার হিলের ঠক ঠক শব্দ করিডোরের দীর্ঘ ফাঁকা দেয়ালে প্রতিধ্বনির মতো বাজছে। ন্যান্সির রেড ভেলভেট গ্রাউন্ডটা অন্ধকারের আলোয় যেন রক্তের ছোপ আর জ্বলজ্বল করছে। নিচে পার্টি গান বাজছে, হাসি ডোল ভেসে আসছে, কিন্তু এই তলায়, এই করিডোরে শুধু অশরীরী নীরবতা। চোখের কোণে অদৃশ্য নড়াচড়া অনুভব করলো সে। ভয় তার চারপাশে অদৃশ্য জাল বিছিয়ে ফেলেছে। ন্যান্সি নিঃশ্বাস নিতে গিয়েই যেন গলায় বরফ ঠেসে ধরা অনুভূতি পাচ্ছে। সামনের দরজাগুলো এক একটা অন্ধকার রহস্যের মতো দাঁড়িয়ে, আর পিছনে কে আছে তা না ঘুরে তাকালে বোঝা যাচ্ছে না। ন্যান্সি ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে, কণ্ঠস্বর কাঁপা কাঁপা হয়েও করিডোরে ফাঁকা দেয়ালের প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। কে ওখানে? বেরিয়ে আসুন বলছি। শব্দটা ছুটে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মুহূর্তের নীরবতা আর গাঢ় হলো। এই বাড়িটা নিজের শ্বাস আটকে রেখেছে। হঠাৎই করিডোরের একপাশে পর্দা নড়ে ওঠে, কোনো বাতাস নেই, তবুও কাপড়টা কারো আঙ্গুলের ঝাঁকুনি খেলো। আচমকা একটা কেউ সরে গেল, এত দ্রুত চোখ মেলতে না মেলতে যেন অদৃশ্য হয়ে গেল এই উপস্থিতি। ন্যান্সির বুক ধুকপুক করতে লাগলো, কপালের ঘাম গড়িয়ে লাল ভেলভেট গ্রাউন্ডে পড়ল। তার শরীরে যেন বরফের পাথর চলতে চাইছে, অথচ পা যেন মাটিতে গেঁথে গেছে। করিডোরটা এখন শুধু অন্ধকার নয়, ভয়ানক রূপ ধারণ করেছে। হঠাৎ পিছন থেকে হালকা ফিসফিসে আওয়াজ ভেসে এলো, রক্ত। পরিচিত নাম্বার থেকে ফোন আসতেই বেসমেন্টের দিকে এগিয়ে গেল আফরিদ। ফোনের ওপাশে ইন্দ্রান বলে ওঠে, হোয়াটস ইয়োর মাইন্ড? তিরিক্ষি মেজাজে বলে ওঠে আফরিদ, তোর মাথা কুত্তার বাচ্চা, শালা লুইচ্চা, একদম ফোন করবি না, না হলে পরের বার আলিয়াসকে তোর ওপর ছেড়ে দিব। অট্টহাসিতে ফেটে পড়ল ফোনের ওপাশে থাকা ইন্দ্রান নামক পুরুষটি। ফাক ইউ, দাঁত কিরমিরে বলে ওঠে আফরিদ। ধ্যাত বাল শাওয়ার নাতি, ফাকিং ইয়োর সেলফ। তোর কি মাইয়ার অভাব পড়ছে, গোলামের ভূত? আবারও হেসে উঠল ইন্দ্রান। ওকে, গো টু হেল। ঠাস করে ফোনটা রেখে দিল সেই পুরুষটি। রাগে মস্তিষ্ক ফেটে যাচ্ছে আফরিদের। আচানক দৃষ্টি ব্লেসমেন্টের তালাবন্ধ রুমের দিকে যেতেই কপাল কুঁচকে এলো আফরিদের। শীত শীত শীত। ত্রস্ত প্রায় দৌড়ে জায়গা ছাড়ল সে। দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে ওপরে গেল ন্যান্সির কাছে। দেয়ালের সাথে লেপ্টে আছে ন্যান্সি। ভয়ানক নরখাদক আলিয়াস বেরিয়ে এসেছে। রক্তাক্ত চেহারা দেখে চিৎকার করে উঠল ন্যান্সি, অথচ নিচে মিউজিকের শব্দে কেউ তার চিৎকার শুনতে পায় না। ধীরে ধীরে এগুচ্ছে আলিয়াস। কেঁদে ফেল ন্যান্সি। এত ভয়ানক মানুষ এর আগে দেখেনি সে। লোকটা ন্যান্সির দিকে হাত বাড়াতেই গলা ফাটিয়ে চিৎকার করে ন্যান্সি। আলিয়াস তার গ্রাউন্ড টেনে ধরে, ফলস্বরূপ ছিঁড়ে যায় কিছুটা। আরেকটু এগোনোর আগেই শিকল দিয়ে তাকে বেঁধে ফেলল আফরিদ। জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েছে ন্যান্সি। নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে আলিয়াস। আফরিদ, আমি খাবো ওই মেয়েকে, ছাড় আমাকে, ছাড়, আমি সবাইকে খেয়ে ফেলবো, ছাড় বলছি। সাপটে একটা থাপ্পড় বসালো আফরিদ। মুখে পরিয়ে দিল মাস্ক। টেনে নিয়ে গেল আবারও ব্লেসমেন্টের দিকে। এবার আর রিস্ক নিল না, একেবারে ভেতরের রুমে গেল। সেই রুমের ভেতর রয়েছে আরও একটি বন্ধ রুম। রুমটা সাউন্ড প্রুফ, কেউ শুনতে পাবে না আলিয়াস নামক ভয়ঙ্কর নরখাদকের বিভৎস চিৎকার। ফ্লোরে এখনও লুটিয়ে পড়ে আছে ন্যান্সি। তাকে জাগানোর চেষ্টাটুকু করল না আফরিদ, উল্টো তার ঠোঁটের লিপস্টিক আলগোছে তুলে খানিকটা নিচের গলায় লাগিয়ে ফেলল। অতঃপর ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে তার বিলীন হতে চায় রমণীর মাঝে। ভাজে ভাজে নিজের হাতে স্পর্শ ছুঁয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে ন্যান্সির। পিটপিট করে চোখ মেলে তাকালো। সাহসা দৃষ্টি মিলল নীলাভ মণিজোড়ায়। চমকালো, ভরকালো ন্যান্সি। বেশ কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দিল আফরিদ। ভয়ানক লোকটা মুখখানি মনে পড়তে দু হাতে জড়িয়ে ধরল আফরিদকে। এবারে আফরিদ দেয়ালের সাথে চেপে ধরল। অস্থির ন্যান্সি এলোমেলোভাবে বলল, আমি দেখেছি ভয়ানক একটা মানুষ আমাকে ধরছিল। আফরিদ, আফরিদ, এখানে কিছু একটা আছে, কেউ লুকিয়ে আছে আমাকে। রক্ত মাংস আমি দেখেছি। পিঠে
আলতো করে হাত স্পর্শ করলো আফরিদ। অন্য হাতে বুকে গুজে রাখা নাজুক মুখশ্রী টেনে বের করে আনে। চোখের পাতা কাঁপছে ন্যান্সির। আফরিদ ওষ্ঠবাঁকি হেসে বলল, মিথ্যুক মাতারি, তুই না এতক্ষণ ধরে আমাকে চুমু খেতে ব্যস্ত ছিলি? তপ্তা খেলো রীতিমতো ন্যান্সি। সে তো স্পষ্ট দেখেছে সেই ভয়ঙ্কর লোকটাকে। আপনি মিথ্যে বলছেন কেন? এক্ষুনি তো আপনি এসে ওকে ধরলেন। আবারও হাসে আফরিদ। কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল ন্যান্সিকে। ছেঁড়া গ্রাউন্ডের নিচে হাত ঢুকিয়ে দিল, স্পর্শ করে তার বক্ষপৃষ্ঠে। চমকে উঠল ন্যান্সি। ইস মাতারি রে, তোকে যে কি করি! এই দেখ, ঠোঁট, গাল, গলা সব জায়গায় লিপস্টিক লাগিয়ে দিয়েছিস। আফরিদের লালচে ঠোঁটের দিকে তাকিয়ে আরেক দফা চমকালো ন্যান্সি। সে কিস করেছিল আফরিদকে।